আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শাহিন স্যার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের জিকে ক্লাসে। আজকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ এবং চমৎকার টপিক নিয়ে আলোচনা করব, সাধারণ জ্ঞানের। এবং এটা সাধারণত সাধারণ জ্ঞানের শুরুর দিকের একটা টপিক। এটা মূলত আমাদের পরিচয় সংক্রান্ত একটা ছোট্ট আলোচনা। আমাদের পরিচয় মানে আমরা আসলে বাঙালি জাতি, তাই না? আমি একটু আপনাকে আমার ক্লাসের নামটা দেখাই। আজকে আমরা পড়ব হচ্ছে বাঙালি জাতির উৎপত্তি। তো বাঙালি জাতি, আমরা আসলে এই যে বাঙালি জাতি, আমরা বাংলা নিয়ে গর্ব করি, বাংলায় কথা বলি। আমাদের আলাদা একটা সংস্কৃতি আছে, বাঙালি সংস্কৃতি বলি, সেই সংস্কৃতিকে আমরা, তো এই সংস্কৃতিটা কি আমাদেরই, নাকি আমরা কারো কাছ থেকে ধার করে এনেছি, নাকি আমরা আমাদের পূর্বপুরুষদের সংস্কৃতিকে অন্যান্য সংস্কৃতির সঙ্গে মিশ্রণ করে বর্তমানে আমরা যে জাতি, সেই জাতি গড়ে উঠেছি, সেটাই খুব সংক্ষেপে দেখব। এবং এখান থেকে পরীক্ষায়, চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তো আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে এই আলোচনাটা শেষ করব ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে জানবো আমরা যে বাঙালি জাতি, আমাদের পূর্বপুরুষরা কারা, আমরা কোত্থেকে আসলাম, কোত্থেকে এসেছি, এবং আমরা এই যাত্রাপথে কার কার সঙ্গে আমাদের দেখা হয়েছিল, তাদের কাছ থেকে আমরা কি নিয়ে কোন সংস্কৃতি বহন করছি এখন পর্যন্ত, সেই প্রশ্নগুলো জানার চেষ্টা করব। অনেকে যুক্ত হয়েছেন। মোল্লা আব্দুল কাদের সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আরও যারা যুক্ত হয়েছেন তারা একটু সাড়া দিবেন যে আপনারা যুক্ত হয়েছেন। আপনারা যদি সাড়া দেন তাহলে আমাদের মনোবল বাড়ে ক্লাসে, যে না আপনারা দেখছেন। হ্যাঁ, নীরব দর্শকের চেয়ে একটু সরব দর্শক আসলে কি বলে, যে কথা বলছে তার জন্য বেশি উৎসাহ ব্যঞ্জক হয়। তো যাই হোক, আমরা শুরু করি আমাদের বাঙালি জাতির উৎপত্তি, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। দেখেন, বাঙালি জাতি বলতে আমরা কি বুঝি? বর্তমানে এই যে আমাদের দেশ বাংলাদেশ, আমরা কি এই দেশের বাউন্ডারির মধ্যে যারা থাকি তারাই কি বাঙালি বলতে আমরা শুধু বুঝি, নাকি এর বাইরে কিছু হতে পারে? বাঙালি জাতি কি এর বাইরে থাকতে পারে না? দেখেন তো, এই বাংলাদেশের বাইরে বাঙালি জাতি আছে নাকি? এইটা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি নামে পরিচিত, কিন্তু বাঙালি বাংলাদেশের বাইরেও আছে। এটা আমরা সবাই জানি যে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের প্রায় পুরোটাই বাংলাভাষী বা বাঙালি। এছাড়া ভারতের উড়িষ্যা, ভারতের বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই অঞ্চলগুলোতে বহু সংখ্যক বাঙালি বসবাস করে। এছাড়া এখন বর্তমানে বিশ্বায়নের যুগে পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচেই বাঙালির বসবাস আছে। তো আমরা মূলত যারা বাংলা ভাষায় কথা বলি তারা হচ্ছে বাঙালি। ঠিক যেমন আরব রাষ্ট্র বা আরব বলতে আরবি ভাষায় যারা কথা বলে তাদেরকে আমরা আরব বলি। ইংরেজ তাদেরকেই বলি যারা ইংরেজি ভাষাতে কথা বলে। ফ্রেঞ্চ বা ফরাসি তাকেই বলি যারা ফরাসি ভাষাতে বা ফ্রেঞ্চ ভাষাতে, ফ্রান্সের ভাষাতে কথা বলে, তাই না? তো নিশ্চয়ই এই কনসেপ্টটা আমরা বুঝি যে বাঙালি মানে বাংলা ভাষায় যারা কথা বলি তারা। মূলত ভাষাভিত্তিক জাতি গঠনের ইতিহাসটাই আমরা দেখব। তো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাঙালি জাতি এসেছে, আজকে আমরা যত মানুষ এই বাংলায় বসবাস করি, বাংলায় কথা বলি, তার সবগুলোকে মোটা দাগে দুই ভাগে তাদের অরিজিনকে ভাগ করা যায়। একটা হচ্ছে আর্য জাতি থেকে এসছে বাঙালি জাতি, আর একটা হচ্ছে অনার্য বা প্রাক আর্য, এইখান থেকে বাঙালি জাতি এসেছে। তাহলে আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে বাঙালি জাতি মূলত কয়টি শাখা থেকে উৎপত্তি হয়েছে? মূলত, প্রধানত এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বলবো দুইটি, একটি আর্য আর একটা হচ্ছে অনার্য বা প্রাক আর্য। একটু এইখানে আমরা একটু খেয়াল করি, আর্য, অনার্য, প্রাক আর্য, এই শব্দগুলোর মধ্যে প্রাক এই শব্দটাতে খেয়াল করি। তাহলে এই দুইটা জাতির মধ্যে কারা এই বাংলায় আগে এসেছিল, আর্যরা নাকি অনার্য বা প্রাক আর্যরা? অবশ্যই এরা প্রথমে এসেছে। প্রাক মানে হচ্ছে পূর্ব, মানে আগে, তাই না? মানে আর্যদের আসার আগে এই বাংলায়
যে জনবসতি ছিল, যে জনগোষ্ঠী ছিল, তাদেরকে বলা হচ্ছে অনার্য। এইটা অনার্য তখনই এই নামটা দেওয়া হয়েছে যখন আর্যরা এসেছে। এই কনসেপ্টটা আমি আরেকটু পরে বলছি। তাহলে এইখানে আমরা মূলত দেখি যে বাঙালি জাতি মূলত প্রধানত দুইটি জাতিগোষ্ঠীর সংমিশ্রণ। তাহলে একটা হচ্ছে আর্য আর একটা হচ্ছে অনার্য বা প্রাক আর্য। এবার আমরা অনার্যদের আগমনটা আগে দেখে নেব। এটা হচ্ছে আমরা ধরে নিলাম আমাদের বাংলাদেশটাই আলোচনার সুবিধার্থে বাংলা বলে ধরে নিলাম, এবং এইখানে অনার্যদের চারটি গোষ্ঠী, মানে একসাথে আর্যদের আসার, একটু ভালো করে বুঝেন, আর্যরা এদেশে আসার আগে এই অঞ্চলে যে চারটি জাতিগোষ্ঠী বসবাস করত বা বিভিন্ন সময়ে যারা এসেছিল তাদেরকে বলা হয় একসাথে বোঝানোর জন্য প্রাক আর্য বা অনার্য এই শব্দটা ব্যবহার করা হয়। তো যখন আর্যরা এসেছে তার আগে কিন্তু এদের প্রাক আর্য বা অনার্য বলা হতো না। এই বিষয়টা খুব সহজে আপনি বুঝতে পারবেন। আপনি ধরেন যে আপনার বাবার বড় ছেলে, কি ছেলে? বড় ছেলে। তো বড় ছেলে আপনি কখন হয়েছেন? আপনি কি জন্মের পর থেকেই আপনি ওই পরিবারের বড় সন্তান ছিলেন, বড় ছেলে বা বড় মেয়ে ছিলেন? না। কখন বড় হয়েছেন? যখন আপনার পরেও আরো একজনের জন্ম হয়েছে, আপনার বাবা মার আরো একজন সন্তান, আপনার ছোট ভাই ছোট বোন যখন জন্ম নিয়েছে তখন না আপনি বড় হয়েছেন। যতদিন আপনার ছোট ভাই ছোট বোন জন্ম হয়নি ততদিন আপনি ছিলেন মানে তাদের একমাত্র সন্তান, আপনার সাথে ছোট বা বড় কোনো বিশেষণ ছিল না। যখন আপনার ছোট ভাই বোনের জন্ম হয়েছে তখন আপনি বড় বোন বা বড় ভাই হয়েছেন বা বড় সন্তান হয়েছেন। ঠিক একইভাবে এই চারটি জনগোষ্ঠী, আমরা একটু নামগুলো দেখিনি। প্রথমে নেগ্রিটো, আমরা একটু নাম্বারিং করব। নাম্বার 1 হচ্ছে নেগ্রিটো, 1 নাম্বার জাতির নাম হচ্ছে নেগ্রিটো, 2 নাম্বার জাতির নাম হচ্ছে অস্ট্রিক, 3 নাম্বার জাতির নাম হচ্ছে দ্রাবিড় এবং 4 নাম্বার জাতির নাম হচ্ছে মঙ্গোলীয় বা ভোটচিনীয়। ভোটচিনীয় আর মঙ্গোলীয় আসলে একজনেরই দুইটা আলাদা নাম। তো এই চারটি জাতিগোষ্ঠী তখন অনার্য বলে পরিচিত হয় যখন আর্যরা আসে। তার মানে এই চারটি জাতি আর্যদের আগে এসেছে, ঠিক আছে? আর্যদের আগে এসেছে, এরা বড়। আপনি যেমন সিরিয়ালে আপনার ছোট ভাই বোন জন্ম নেওয়ার পরে বড় হয়েছেন, ঠিক একইভাবে এই চারটি জনগোষ্ঠী আর্যদের আসার আগে এসেছিল এবং আর্যরা আসার পরে এদেরকে আমরা বলছি অনার্য বা প্রাক আর্য। তাহলে এইবার এই চারটি জনগোষ্ঠী কখন কোত্থেকে বাংলায় আসে এটা জানবো আমরা। খুবই গুরুত্বপূর্ণ এই চারটি জনগোষ্ঠীর যে তথ্যগুলো দেব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, প্রথম নেগ্রিটো, এই নেগ্রিটোরা কোত্থেকে বাংলায় আসলো সেই বিষয়টা আমরা দেখব। নেগ্রিটোরা প্রথমে আসে আফ্রিকা থেকে, তারা আফ্রিকায় বসবাস করত। আফ্রিকা থেকে এই নেগ্রিটোরা কোত্থেকে আসলো বাংলায়? আফ্রিকা থেকে। এই নেগ্রিটো একটু খেয়াল করবেন আপনি, আফ্রিকা মহাদেশের যে মানুষগুলো তাদের শারীরিক বৈশিষ্ট্য, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের শারীরিক চেহারার গঠন বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা। তো আফ্রিকার অঞ্চলের মানুষের শারীরিক বৈশিষ্ট্য হচ্ছে যে আফ্রিকার মানুষের গায়ের রং সাধারণত কালো হয়, তাদের চুলগুলো একটু কোঁকড়ানো হয়, তারা শর্ট হাইটেড হয়, মানে একটু খাটো হয়। মূলত 3টা বৈশিষ্ট্য, আরো অনেক বৈশিষ্ট্য থাকতে পারে। একটু খেয়াল করি আফ্রিকার মানুষদের বৈশিষ্ট্য কি। আফ্রিকা মহাদেশের মানুষদের বৈশিষ্ট্য, ধরেন যে উগান্ডা, ধরেন যে সুদান, ধরেন যে দক্ষিণ আফ্রিকা, ধরেন যে সাদ, এরকম আরো আফ্রিকা মহাদেশে অনেক দেশ আছে। এই আফ্রিকার দেশের মানুষের শারীরিক প্রধান বৈশিষ্ট্য তারা গায়ের রং কালো। দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা তাদের উচ্চতা সাধারণের চেয়ে একটু ছোট। তৃতীয়ত, তাদের চুলগুলো কোঁকড়ানো। আমাদের চুল যেমন অনেকেরই মানে টান টান সোজা সোজা, হ্যাঁ, ওই যে চুল কি যেন করা বলে, ব্লেন্ড করে না কি বলে, ওই যে দিয়ে একটা কিছু একটা মেশিন দিয়ে চুল কি করে, ব্লেন্ড করে না কি করে, ওইটাকে আমি জানি না ঠিক। তো মেয়েরা করে এটা। তো এইটাই স্টাইলের সোজা সোজা চুল কিন্তু আফ্রিকার মানুষদের থাকে না।
তো আফ্রিকা থেকে এই এই দৈহিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ এখন থেকে বহু বছর, কয়েক হাজার বছর আগে আফ্রিকা থেকে যারা এই বাংলায় এসেছিল তাদেরকে বলা হচ্ছে নেগ্রিটো। নিগ্রো এই শব্দটা নিশ্চয়ই শুনেছেন। নিগ্রো এই শব্দটা অবশ্যই আপনি শুনেছেন। আমরা কেউ দেখতে অত্যন্ত কালো, কদাকার, কুৎসিতাকার, আমাদের মানে সামাজিক চিন্তা অনুযায়ী যদি কোনো মানুষ হয় তাহলে তাকে আমরা নিগ্রো বলি। এই নিগ্রো মানে কি? নিগ্রো মানে অনেক কালো, তাই না? কুচকুচে কালো দেখতে এরকম মানুষকে আমরা নিগ্রো বলে থাকি, যদিও এটা রেসিজম, বর্ণবাদী একটা আচরণ, এটা করা ঠিক না। তো এই নিগ্রো থেকেই নেগ্রিটো শব্দের জন্ম, ঠিক আছে? অথবা নেগ্রিটো থেকেও নিগ্রো শব্দের জন্ম হতে পারে। তো এই কালো রং বিশিষ্ট, কোকড়া চুল বিশিষ্ট, শর্ট হাইটেড মানুষগুলো আসলো কোত্থেকে? আফ্রিকা থেকে। কোথায় আসলো? বাংলায় আসলো। এবং কত বছর আগে? কয়েক হাজার বছর আগে, এখন থেকে প্রায় 6000 বা 7000 বছর আগে তারা এই বাংলায় এসেছিল। এইবার এদের পূর্বপুরুষ, এখন উত্তরপুরুষ, পূর্বপুরুষ না, পূর্বপুরুষ মানে আগের বংশ, আর উত্তরপুরুষ মানে তাদের নেক্সট জেনারেশন। তো এই নেগ্রিটোদের পরের জেনারেশন বর্তমান আমাদের বাংলায় আছে কি? অবশ্যই আছে। তারা কারা? তারা হচ্ছে সাঁওতাল। তারা হচ্ছে নাম্বার 1 সাঁওতাল। নাম্বার 2 আছে ভিল। ভিল নামে একটা উপজাতি আছে বাংলায়, ভিল। এছাড়া আছে ডোম, আছে চান্ডাল। এরকম আরো কিছু নিম্ন, আমরা সাধারণত সামাজিক স্ট্যাটাসে তাদেরকে নিম্ন শ্রেণীর মানুষ বলে থাকি। তো বা উপজাতি আমরা যদি বলি সবচেয়ে ভালো হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি বলি তাহলে এটা সবচেয়ে বেটার শোনায়। তাহলে এই আফ্রিকা থেকে আমাদের একটু খেয়াল করি, বাংলায় আমাদের পূর্বপুরুষ বাঙালিদের জন্ম কোত্থেকে সেটাই আমরা পড়ছি। আমরা বাঙালিদের জন্মের ইতিহাস খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা, যারা হচ্ছে যে নৃবিজ্ঞানী, এই নৃবিজ্ঞানীরা অনেক সন্ধান করে, বিভিন্ন পরীক্ষা করে একটা দলের সন্ধান পেলেন যারা হচ্ছে নেগ্রিটো, যারা আফ্রিকা থেকে এদেশে আসলো। আফ্রিকার দৈহিক বৈশিষ্ট্য কালো, খাটো, কোকড়া চুল বিশিষ্ট এই মানুষগুলো এই বাংলায় এসে বসবাস শুরু করলো। তারা বহুদিন এই অঞ্চলে বসবাস করলো। বসবাস করার পরে তাদের এরা বহুদিন বসবাস করার পরে এখানে, আমি এই জায়গায় আরেকবার ফিরবো, জাস্ট পরের স্টেপটা আমরা দেখি। এরা বসবাস করছিল, এই বসবাস করছিল তখন কিন্তু এরা সাঁওতাল, ভিল, ডোম, চান্ডাল এগুলো ছিল না। তখন হয়তো তারা একই গোষ্ঠীর, একই জাতির ছিল, একই ধরনের ছিল। আলাদা হলো কখন? এরপরে দ্বিতীয় যে জনগোষ্ঠীটা বাংলায় আসলো, এরা বাংলায় আসলো, তারা হচ্ছে অস্ট্রিক। এই জাতির নাম কি? অস্ট্রিক। এই অস্ট্রিকরা আসলো ইন্দো চীন থেকে। ইন্দো চীন থেকে। ইন্দো চীন মানে হচ্ছে বর্তমানে এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো, এই অঞ্চলকে বলা হয় ইন্দো চীন। ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, হ্যাঁ, তারপরে হচ্ছে উত্তর দক্ষিণ কোরিয়া, এই অঞ্চলগুলো থেকে, মানে বিশাল ওই অঞ্চল না, পৃথিবীর কে বলে এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে। তো ওই অঞ্চল থেকে অস্ট্রিক জাতিরা আসলো, এসে এই যে আগে নেগ্রিটোরা ছিল না, এখানে নেগ্রিটোরা ছিল, এই নেগ্রিটোদের বিতাড়িত করলো। নেগ্রিটোদের সয় সম্পত্তি দখল করে নিল, নিয়ে নিজেরাই রাজত্ব স্থাপন করলো। এবার নেগ্রিটোরা কি একেবারেই বিলীন হয়ে গেল? একটা জায়গায় যখন একটা জাতি বসবাস করে, এরপরে যদি অন্য একটা জাতি আসে, তাদের হাতে রাজনৈতিক ক্ষমতা চলে যায়, তারা সম্পত্তির মালিক হয়ে যায়। কিন্তু আগে যারা ছিল তারা 100% বিলুপ্ত হয়ে যায় না, কিছু না কিছু অংশ থেকেই যায়। এই যে কিছু অংশ থেকে গেছিল নেগ্রিটোদের, তারা এই বর্তমানে সাঁওতাল, ভিল, ডোম, চন্ডাল, এই তারপরে হচ্ছে এই জাতিগোষ্ঠীগুলো
নেগ্রিটোদের বংশধর হিসেবে থেকে গেছে। এখন পরীক্ষায় আপনাকে প্রশ্ন করবে যে বর্তমান বাঙালি জাতির মধ্যে সাঁওতাল এদের পূর্বপুরুষ কারা, বা ভিল, ডোম, চন্ডাল এদের পূর্বপুরুষ কারা, অথবা উল্টা করে যদি প্রশ্ন করে নেগ্রিটোদের উত্তর পুরুষ বর্তমানে কারা, নেগ্রিটোদের বংশধর বর্তমান বাংলায় কারা, তখন কিন্তু এই অপশনগুলো থাকবে, এই অপশনগুলোর একটি থাকবে। এবার আমরা চলে যাই অস্ট্রিকের কাছে। অস্ট্রিকরা কোত্থেকে যেন আসলো? অস্ট্রিকরা আসলো দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, যাকে আমরা বলছি ইন্দো চীন। আমি দেশগুলোর নাম বলেছি আর বলছি না। ইন্দো চীন থেকে তারা আসলো, নেগ্রিটোদের সরিয়ে দিল, রাজক্ষমতা দখল করে নিল। এরপরে আরেকটা অস্ট্রিকরা যখন আসে, অস্ট্রিকরা এখন থেকে মোটামুটি 5000 বছর আগে এই বাংলায় এসেছিল। এরপরে অস্ট্রিকরা আসার সমসাময়িক প্রায় 200-400 বছরের মধ্যেই দক্ষিণ ভারত থেকে আসলো দ্রাবিড় জাতি। দক্ষিণ ভারত থেকে কি জাতি আসলো? দ্রাবিড় জাতি। এরা কোত্থেকে আসলো আমরা একটু দেখি। দক্ষিণ ভারত থেকে এরা আসলো। এদেরকে সাধারণত অনুপ্রবেশকারী জাতি বলা হয়। বাংলায় যে 4টি প্রাকার্য জাতি ছিল তাদের মধ্যে একমাত্র অনুপ্রবেশকারী জাতি বলে আখ্যায়িত করা হয়। ঠিক আছে, তো এইটা কেন এদের অনুপ্রবেশকারী বলা হয় এটা আমার ঠিক জানা নেই, কারণ 4টা জাতি তো, ইভেন আর্য বা অন্য যারা জাতি তারাও তো বিভিন্ন জায়গা থেকে এসে বাংলায় প্রবেশ করছে, তাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে না, কিন্তু দ্রাবিড়দের অনুপ্রবেশকারী বলা হচ্ছে। তারা তাহলে কোত্থেকে আসে? দক্ষিণ ভারত থেকে এই বাংলা আসে। কখন আসে? অস্ট্রিকরা যখন আসে প্রায় কাছাকাছি সময়ে, তারাও এখন থেকে প্রায় 4000 বা 5000 বা 4500 বছর আগে তারা এই অঞ্চলে বাংলায় আসে। বাংলায় এসে তারা অস্ট্রিকদের সঙ্গে যুদ্ধ করে, অস্ট্রিকরা যেমন নেগ্রিটোদের কাছ থেকে সবকিছু দখল করে নিয়েছিল, ওই রকম ঘটনা ঘটেনি। দ্রাবিড়রা এই বাংলায় অস্ট্রিকদের সঙ্গে সহাবস্থানে থাকে, কোনো কোনো অঞ্চলে ছোট ছোট রাজ্য গড়ে তোলে, এবং বর্তমান বাংলায় তাদের খুব বেশি উত্তরসূরি বা বংশধর নেই। তারা কোথায় আছে? ব্যাপক পরিমাণে দক্ষিণ ভারতে। তামিল জনগোষ্ঠী, তামিল সিনেমা আপনারা অনেক দেখেন তাই না? অনেক তামিল সিনেমা দেখেন। এই যে তামিল অঞ্চলের যে জনগোষ্ঠী, দক্ষিণ ভারতের যে জনগোষ্ঠী, তারা মূলত এই দ্রাবিড়দেরই বংশধর। বর্তমান বাংলায় একেবারেই নেই তা না, দ্রাবিড়দের বংশধরের সংখ্যা খুব কম। এরপরে আরো অনেক পরে চীন এবং তিব্বত থেকে আরেকটা জাতি বাংলায় আসে, যাদেরকে বলা হচ্ছে ভোট চীনীয়। এরা কোত্থেকে আসে? আমরা সহজ ভাষায় বলবো চীন থেকে আসে বলে এদেরকে ভোট চীনীয় বলা হয়, অথবা মঙ্গোলীয় বলা হয়। চীন, মঙ্গোলিয়া, তিব্বত এই অঞ্চল থেকে এই লোকগুলো এসে বাংলায় প্রবেশ করে এবং তারা বাংলায় বসতি স্থাপন করে। বর্তমানে মারমা, চাকমা এই যে উপজাতিগুলো আছে, বাংলাদেশে যে উপজাতিগুলো পাহাড়ি অঞ্চলে বসবাস করে, মারমা, চাকমা, গারো, রাখাইন, খাসিয়া, তারপরে হচ্ছে মগ, এই উপজাতিগুলো, পাঙ্গন, এই সকল উপজাতিগুলো মানে যারা বসবাস করে তারা কিন্তু এই ভোট চীনীয়দের বংশধর। আশা করি এই জায়গাটা আপনার ক্লিয়ার হয়েছে। এই জায়গাতে আমরা আরেকবার ফিরে যাব পরে। তো এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছি। অনার্য বলছি, এই 4টি জাতিকে আমরা বলছি অনার্য। এই অস্ট্রিকদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নিষাদ। অস্ট্রিকদের আরেকটা নাম হচ্ছে নিষাদ জাতি। ঠিক আছে, আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে কোন জাতিকে নিষাদ জাতি বলা হয়। নিষাদ জাতি হচ্ছে অস্ট্রিক। এতটুকু যদি বুঝে থাকেন, এই 4টা জাতি আমরা পড়লাম। নেগ্রিটো প্রথমে এসেছিল, তারপরে অস্ট্রিক এসেছিল, তারপরে দ্রাবিড় এসেছিল, তারপরে ভোট চীনীয় এসেছিল। সবাই একে অপরকে মানে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে সবগুলো গোষ্ঠীরই জনগণ এই অঞ্চলে থেকে গেছে এবং একটা মিশ্র জাতি তৈরি করেছে। এবং বাঙালি জাতির মূল অংশই গড়ে উঠেছিল এই 4টি জাতি থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি অস্ট্রিক জাতি থেকে। একটু খেয়াল করি, বাঙালি জাতির মূল অংশ গড়ে উঠেছিল এই অনার্য 4টি জাতি থেকে, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল এই অস্ট্রিক জাতি থেকে। এই কত পরিমাণ কোনটা ছিল সেটা আমরা একটু পরে জানবো। এবার অনার্যরা তো গেল, এর পরে আর্যরা আসলো এই অঞ্চলে। এবার
আর্যদের প্রবেশ ঘটছে বাংলায়। আর্য কারা? আর্য কারা এটা জানা খুব জরুরি। দেখেন আমি একটা ম্যাপ নিয়ে রেখেছি, এইটা হচ্ছে এশিয়া এবং ইউরোপের একটা ম্যাপ। এখানে দেখতে পাচ্ছেন রাশিয়া, এখানে রাশিয়া, এখানে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই অঞ্চলগুলো আছে। আর সাথে এই জায়গাটা আমরা খেয়াল করি ইরান। আর এই এই যে একটা ডট দেখতে পাচ্ছি, এইটার নাম হচ্ছে উরাল পর্বত। এটার নাম কি? উরাল, বা কে ইউরালও বলে থাকেন, কেউ ইউরালও বলে থাকেন। উরাল বা ইউরাল যাই বলেন কোনো সমস্যা নেই। তো রাশিয়ার প্রায় মাঝামাঝি স্থানে অবস্থিত একটা পর্বত উরাল বা ইউরাল পর্বত। এর ঠিক দক্ষিণে, এই দক্ষিণ অঞ্চলটা কোনটা? কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, এই অঞ্চলগুলোকে উরাল পর্বতের দক্ষিণের অঞ্চল বলা হচ্ছে। এই অঞ্চলে বহু বছর আগে, অনেক হাজার হাজার বছর আগে একটা জাতি বসবাস করত। কোথায়? উরাল পর্বতের দক্ষিণ অঞ্চলে একটা জাতি বসবাস করত। তাদেরকে বলা হয়, তাদেরকে কি বলা হয়? এই উরাল পর্বতের দক্ষিণে যারা বসবাস করত তাদেরকে বলা হয় আর্য। আর্য তারা নিজেদেরকে সম্ভ্রান্ত, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলে মনে করত। ঠিক আছে, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলে নিজেদের মনে করত আর্যরা। তো বর্তমান পৃথিবীতে ইরানের লোকজন আর্য, নিজেদের আর্য বলে দাবি করে, জার্মানির লোকজন নিজেদের আর্য বলে দাবি করে। এরকম পৃথিবীর আরো কিছু দেশ যারা নিজেদের আর্যদের বংশধর বা আর্য বলে দাবি করে। আর্য মানে ধরে নিলাম সম্ভ্রান্ত, উন্নত জাতি। তো এই আর্যরা, এরা আসলে এই অঞ্চলে বসবাস করত। বিশেষত ইরানের এই অঞ্চলে অনেক আর্য বসবাস করত এবং এইখানে বহু বছর, তারা বহু হাজার বছর অবস্থানের পর এখানে হয়তো খাদ্যের অভাব দেখা দিল, হয়তো পশু খাদ্যের অভাব দিল, হয়তো পানির অভাব দেখা দিল। যে কারণেই হোক তারা এখান থেকে মুভ করে ভারতের দিকে। এই যে এখানে ভারত, এই অঞ্চল থেকে এই যে ভারত, এই অঞ্চলে মুভ করে। কখন? খ্রিস্টপূর্ব আর্যরা ভারতে আসে, আর্যরা ভারতে প্রবেশ করে। কখন? খ্রিস্টপূর্ব 1500 অব্দে। মানে যীশুখ্রিস্টের জন্মের, যীশুখ্রিস্ট বা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আরো 1500 বছর আগে এই আর্যরা এই উরাল পর্বতের দক্ষিণ, বিশেষত ইরান এই অঞ্চল থেকে ভারতে আসে। বাংলায় কিন্তু না, ভুল করবেন না, বাংলায় আসে না, আসে প্রথম ভারতে। কোথায়? ওই যে পাকিস্তান, বর্তমান পাকিস্তানের সিন্ধু, তারপরে উত্তরপ্রদেশ, পাঞ্জাব যে অঞ্চল, এই অঞ্চলে তারা প্রবেশ করে। প্রবেশ করার পরে সেই অঞ্চলে বহুদিন থাকে। কতদিন থাকে? এইখানে 1400 বছর থাকে তারা। 1400 বছর ভারতে অবস্থান করার পর, দেখেন তো 1500 বছর, যীশুখ্রিস্টের জন্মের 1500 বছর আগে তারা ভারতে আসলো এবং সেখানে কত বছর থাকলো? 1400 বছর থাকলো। এরপরে তারা বাংলায় আসলো। তাহলে বাংলায় তারা কখন আগমন করে? প্রথম বিসিতে বলবো আমি সংক্ষেপে। বিসি মানে বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টপূর্বাব্দ বোঝাতে আমরা সংক্ষেপে বিসি বলে থাকি, তাই না? প্রথম মানে যীশুখ্রিস্টের জন্মের 100 বছর আগে তারা বাংলায় প্রবেশ করলো। এই ভারত থেকে বাংলায়, বা আমি এই ম্যাপটা দিই, বাংলায় প্রবেশ করলো। ভালো করে বোঝেন, এই জায়গা কিন্তু অনেকের ভুল হয়। তারা আর্যরা, আমি আরেকবার জাস্ট লাস্টবারের মতো বলি, আর্যরা নিজেদেরকে উন্নত, সম্ভ্রান্ত বলে মনে করে। আর্যদের একটা ধর্মগ্রন্থ আছে যার নাম হচ্ছে বেদ, এবং এই বেদের জন্য, বেদের অনুসারী, বেদের ধারক বাহক জাতিকে বলা হয় বৈদিক জাতি। আপনাকে জিজ্ঞেস করবে আর্যরা কোত্থেকে বাংলায় এসেছিল, আর্যরা কখন ভারতে এসেছিল, আর্যরা কখন বাংলায় এসেছিল, আর্যদের অপর নাম কি, বৈদিক জাতি বলতে কাদের বোঝায়, বেদ কাদের ধর্মগ্রন্থ ছিল, আর্যদের ধর্মগ্রন্থ কি ছিল। এইভাবে আপনাকে এখান থেকে দেখেন উল্টে পাল্টে অনেকগুলো প্রশ্ন করা সম্ভব। তাহলে আর্যরা বসবাস করত উরাল পর্বতের দক্ষিণে, তাদের ধর্মগ্রন্থের নাম বেদ, এই জন্য তাদেরকে বৈদিক জাতি বলা হতো।
এদের ধর্মের আরেকটা নাম হচ্ছে সনাতন ধর্ম। বর্তমানে হিন্দু ধর্মের যে ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম, তাই না? তার মানে হিন্দু ধর্মের পূর্বপুরুষরা কারা? আর্যরা, তাই না? এরপরে আর্যরা ভারতে আসলো, এই ইরানের এই অঞ্চল থেকে ভারতে আসলো যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগে। সেখানে 1400 বছর বসবাস করলো। বসবাস করার পরে খ্রিস্টীয় প্রথম শতক মানে যীশু খ্রিস্টের জন্মের আরো 100 বছর আগে তারা বাংলায় আসলো। বাংলায় এসে বেটারা কি করলো দেখেন, এটা পরে দেখছি আমরা। বাংলায় আসলো, আমরা এইটা ধরে নিলাম বাংলা। এই বাংলায় আগে কারা ছিল? আগে প্রথম ছিল নেগ্রিটো, এখানে প্রথম ছিল নেগ্রিটো, দ্বিতীয় ছিল অস্ট্রিক, তৃতীয় নম্বরে ছিল দ্রাবিড়, তাই না? দ্রাবিড় ছিল, চতুর্থ নম্বরে ছিল ভোট চীনীয় বা মঙ্গোলীয়। এই যে বাংলায় এই তিনটা জাতি বসবাস করছিল, তাদেরকে মানে পরাজিত করে আর্যরা যখন আসলো, তারা অত্যাচারী ছিল, অত্যন্ত বর্বর নিষ্ঠুর ছিল। যেমন মঙ্গলরা, হালাকু খানের নাম শুনেছেন, চেঙ্গিস খানের নাম শুনেছেন। আপনি কি জানেন বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে, খেয়াল করেন খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে তার প্রতি 200 জনের একজন চেঙ্গিস খানের বংশধর। বুঝতে পেরেছেন? তথ্যটা অবাক করার মতো। চেঙ্গিস খান মঙ্গল নেতা, সে মানে এতই দুর্ধর্ষ ছিল, এতই মানে পাশবিকতা সম্পন্ন ছিল যে তার বংশধর বর্তমানে পৃথিবীতে সয়লাভ হয়ে আছে। আপনি যেখানে জমায়েত করেন প্রতি 200 জনের একজন মানুষ চেঙ্গিস খানের বংশধর, এই বাংলাতেও সব জায়গাতে। তো এইবার হালাকু খান বা চেঙ্গিস কি বলে, মঙ্গলদের চেয়েও আরো বর্বর ছিল এই আর্য জাতি। এই আর্য জাতি এখানে এসে বাংলায় আসলো, উড়াল পর্বতের দক্ষিণের ওই অঞ্চল থেকে, ভারতের ওই অঞ্চল থেকে বাংলায় আসলো। এসে বাংলার যে 3-4টা জাতি ছিল তাদেরকে অত্যাচারে জর্জরিত করলো, বিতাড়িত করলো। তাদের মানে সাংঘাতিক অত্যাচার নির্যাতন করে তাদের মানে জমি সম্পত্তি সকল কিছু দখল করে নিল। এদের উপরে নিজেদের ধর্ম চাপিয়ে দিল। হ্যাঁ, এইবার আপনি একটু আগে আমি যখন বলছিলাম যে আমাদের উপমহাদেশে যত হিন্দু ধর্মাবলম্বী আছে তারা আর্যদের বংশধর, আপনি নিশ্চয়ই খুশি হয়েছিলেন। যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে নিজেকে আর্য ভাবছিলেন না। যত হিন্দু আছে সবাই আর্যদের বংশধর নয়, কারণ আর্যরা আসার পরে তাদের ধর্ম, তাদের সংস্কৃতি সবকিছু চাপিয়ে দিয়েছিল আগে যারা বসবাস করত তাদের উপরে। ধর্ম চাপিয়ে দিল তো দিল, কিন্তু ধর্মগ্রন্থ পড়ার অনুমতি ছিল না। আর্যদের নিজের ভাষায় কথা বলার অনুমতি এই লোকগুলোর ছিল না। কেউ যদি আর্যদের ভাষায় কথা বলতো তার জিভ কেটে নেওয়া হতো। কেউ যদি আর্যদের ভাষা কানে শুনতো তার কানে সীসা ঢেলে দেওয়া হতো। আর্যরা নিজেদের সম্ভ্রান্ত মনে করার কারণেই এই মানুষগুলোর উপরে অবর্ণনীয় অত্যাচার নির্যাতন নেমে এসেছিল সেই প্রাচীন যুগেই। এবার আর্যরা আসার পর মানে ভাষাকে, সংস্কৃতিকে বেষ্টনী দিয়ে, বেড়া দিয়ে আটকানো যায় না, তাই না? এই জন্যে তারপরে যখন আরো 1000 খানিক বছর আর্যরা এই অঞ্চলে বসবাস করলো, তখন আস্তে আস্তে আর্যদের মধ্যেও তো ধনী গরিব সবই ছিল, তাই না? আস্তে আস্তে এই মানুষগুলোর সঙ্গে তাদের সংমিশ্রণ ঘটলো। ভাষার, ধর্মের, সংস্কৃতির, ওঠা বসা, চলাফেরা, রীতিনীতি অনেক কিছুর সংমিশ্রণ ঘটে এই আর্য আর অনার্য মিলে নতুন আরেকটা জাতি গঠন হলো। এটা কি ছিল? অনার্য প্লাস আরেকটা আসলো আর্য। এই অনার্য প্লাস আর্য মিলে নতুন একটা জাতির জন্ম হলো, যেটার নাম হচ্ছে বাঙালি জাতি। তাহলে দেখেন তো বাঙালি জাতির রক্তের মধ্যে কতগুলো জাতির রক্ত আছে? অনেকগুলো জাতির। এবার আপনি হয়তো চিন্তা করছেন, যাক জন্মের ইতিহাস জেনে গেলাম, না এখনই শেষ হয়নি। আপনার রক্তে আরো কিছু জাতির রক্ত মিশ্রিত থাকতে পারে, সেগুলো আমরা শেষবারের মতো দেখে নিব যে আর্য অনার্য ছাড়াও কাদের কাদের রক্ত আমাদের শরীরে প্রবাহিত হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। এইটা আমরা
একেবারে গুছিয়ে এবার পড়ে নিব। আমরা প্রথমে দেখেছিলাম নেগ্রিটোরা এসেছিল, আর বিস্তারিত আলোচনা করছি না। তারপর অস্ট্রিকরা এসেছিল, তৃতীয় নাম্বার এসেছিল দ্রাবিড়রা, চতুর্থ নাম্বার এসেছিল ভোটচিনীয়রা। আর এই সবাইকে একসাথে আমরা বলছি অনার্য বা প্রাকার্য জাতি। এরপর আমরা দেখলাম যে উরাল পর্বতের দক্ষিণ অঞ্চল থেকে খ্রিস্টীয় 1500 শতকে ভারতে আসলো আর্যরা, আর ওখানে 1400 বছর অবস্থান করার পরে বাংলায় আসলো খ্রিস্টীয় প্রথম শতকে। আসার পরে মূলত বাঙালি জাতির মূল অংশ গড়ে উঠলো। এরপরে আমাদের এদেশে এসেছে আরব, এসেছে তুর্কি, এসেছে আফগান, এসেছে পারসিক, মুঘল, আবার ইউরোপীয়রাও এদেশে এসেছে। তো আরব বণিক, আরব ধর্ম প্রচারক যারা এসেছিলেন এদেশে, তারা কি এই অঞ্চলে বিয়ে করেননি? আমাদের এই অঞ্চলের মানুষকে বিয়ে করেননি? ধরেন যে আরব থেকে এক সুফি দরবেশ বা একজন বণিক, তিনি ভারতে বাংলার দেশের চট্টগ্রামে বিভিন্ন অঞ্চলে সিলেটে এসেছেন, এসে তিনি এখানে বিয়ে শাদী করেছেন, তাহলে তিনি মূলত আরব, কিন্তু যাকে বিয়ে করলেন তিনি ছিলেন এই আর্য প্লাস অনার্য মানে বাঙালি, এই জাতির লোক ছিলেন, মানুষ ছিলেন। এবার এই দুজনের মানে সংসারে যে সন্তানের জন্ম হলো, সেই জন্মটা মানে তার শরীরে যেমন একইভাবে এই রক্তগুলো প্রবাহিত হচ্ছে, আর সাথে মিশলো আরবীয় রক্ত। ঠিক একইভাবে তুর্কিরা এসেছিল, আফগানরা, পারসিকরা, মুঘলরা, ইউরোপীয়রাও এদেশে এসেছিল। তার মানে এই যে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়, আর্য, আরব, তুর্কি, আফগান, পারসিক, মুঘল, ইউরোপীয়, এই সবগুলো এক জায়গায় এক হাঁড়িতে রান্না করার পর যে খাবারের জন্ম হলো, তার নাম হচ্ছে বাঙালি। আমি, আপনি, আমরা সবাই যারা বাংলা ভাষায় কথা বলি, তারা কারো হয়তো ডিএনএ টেস্ট করলে পাওয়া যাবে নেগ্রিটোর রক্ত, কারো পাওয়া যাবে আফগানের রক্ত, কারো ডিএনএ টেস্ট করলে পাওয়া যাবে ইউরোপীয়, আবার কারো পাওয়া যাবে আর্য। মানে এতগুলো জাতির মিশ্রণে মিশ্রিত একটা জাতি বলেই আমরা নিজেদেরকে বলি শঙ্কর জাতি। শঙ্কর জাতি, শঙ্কর মানে কি? অনেকগুলোর মিশ্রণ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস। তো এবার আপনি এই ক্লাসটা দেখার পরে মনে মনে চিন্তা করবেন যে আপনি আসলে এদের মধ্যে কাদের উত্তরসূরি, কাদের বংশধর, বা আপনার পূর্বপুরুষ এদের মধ্যে কারা হতে পারে। হ্যাঁ, মনে মনে চিন্তা করবেন। চিন্তা করে এই পোস্টেরই, এই কি বলে ক্লাসেরই কমেন্টে জানাবেন, অথবা নিজের মনেই থাকবেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস এবং আজকের ক্লাসের আলোচনা। এখান থেকে যে প্রশ্নগুলো বললাম অত্যন্ত যত্ন সহকারে পড়বেন। আশা করি এই ক্লাসটির মাধ্যমে আপনার সেই প্রশ্নগুলো মুখস্থ হয়ে গেছে। যদি মুখস্থ না হয়ে থাকে তাহলে আরেকবার বই থেকে দেখে নেবেন। আর একটা কথা বলতে চাই, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, যখন আপনি বইয়ে পড়বেন আপনি দেখবেন যে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে, এরকম একটা প্রশ্ন আপনি পাবেন। এবার কিভাবে আসলে এই অস্ট্রিক জাতি থেকে প্রধান অংশ গড়ে উঠেছে সেটা দেখা অত্যন্ত জরুরি। দেখেন, বর্তমানে বাঙালি যারা আছি আমরা, তাদের মধ্যে 15% হচ্ছে নেগ্রিটোদের বংশধর, 20% হচ্ছে এই মঙ্গোলীয় বা ভোটচিনীয়দের বংশধর বর্তমানে আমরা যারা আছি। তাহলে 15 আর 20 কত হলো? 35% আসলো নেগ্রিটো এবং মঙ্গোলীয় বা ভোটচিনীয় থেকে। কিন্তু দ্রাবিড় থেকে এসেছে প্রায় 60%, ঠিক আছে? তাহলে দেখেন তো এইবার কত হলো? 60, 70, 80, 90, 95, 100 জন, মানে বর্তমানে বা আমরা যারা নিজেদেরকে বাঙালি বলছি, এই প্রতি 100 জন মানুষের মধ্যে 60 জন অস্ট্রিকদের বংশধর, 20 জন মঙ্গোলীয়দের বংশধর, 15 জন নেগ্রিটোদের বংশধর। আর যে 5% থাকলো তারা দ্রাবিড়, আর্য সহ এই পাশে আমরা যাদের নাম পাচ্ছি, এই সবগুলো মিলে আর 5%। তাহলে এই হচ্ছে, এই কারণেই বলা হয় যে বাঙালি জাতির প্রধান অংশ মূলত গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে, কারণ এখানে 60% বিলং করছে এই অস্ট্রিক থেকে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ক্লাস। আশা করি এই ক্লাসটি আপনি বুঝতে পেরেছেন এবং এটি আপনার চাকরির পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমাদের এটাই প্রচেষ্টা থাকে সব সময়, এবং আমি সেভাবেই আপনাদের জন্য ক্লাসগুলো সাজাই। তাহলে দেখা হচ্ছে এরপরে আরও একটা এরকম চমৎকার ও গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি শাহিন স্যার বিদায় চাইছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।